মা মারা যাওয়ার ৪ বছর পরেও আমার বাবা আর কোনো বিয়ে করে নাই। যদিও আমার বাবা এখনো যথেষ্ট শক্তিবান, তারপরেও আমার বাবা আমার দিকে তাকিয়ে দ্বিতীয়া বিয়ে করে নাই। এইভাবে আমি আর বাবা মিলে একসাথে থাকতাম। বাবার আর আমার খুব সুখের একটা সংসার ছিল। একদিন বাবা রাতের বেলায় আমাকে বলল, মা শ্রাবন্তী, আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছে। আমার খুব একটা ভালো লাগছে না। আমার একা একা থাকতে আনইজি ফিল করছে মা। শ্রাবন্তী, তুমি কি আমার পাশে থাকবে আজকে একটু? আমি বললাম, কেন থাকবো না বাবা? অবশ্যই থাকবো। তুমি আমার বাবা। তারপর বন্ধুরা সেদিন রাতে আমি বাবার সাথে ঘুমালে, গভীর রাতে ঘুমের মধ্যে বাবা আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা, আজকের গল্প অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবা। তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমি বাংলাদেশি একজন মেয়ে। আমার বয়স ১৯। গত ৪ বছর হয়ে গেছে আমার মা মারা গিয়েছে। আমার মায়ের অসময়ে মারা যাওয়াতে আমার বাবা একেবারে ভেঙে পড়েছিল। আমার মা যখন মারা যায় তখন আমার বাবার বয়স ছিল প্রায় ৪০-এর কাছাকাছি। মা মরে যাওয়ার পর বাবা আর দ্বিতীয় সংসার করে নাই। আমি ছিলাম বাবার একমাত্র আদরের মেয়ে। বাবা আমাকে অনেক ভালোবাসত, যে কারণেই বাবা দ্বিতীয় সংসার করে নাই, আমার কষ্ট হবে বলে। আমি বাবাকে বিভিন্নভাবে সান্ত্বনা দিতে লাগলাম। আমি বর্তমানে কলেজের প্রথম বর্ষের একজন ছাত্রী। আমার বাড়িতে শুধু আমি আর আমার আব্বু আছি, আর কেউ নেই। আব্বু একা এক রুমে থাকি, আমি থাকি অন্য রুমে। আব্বুর অনেক বড় ব্যবসা আছে। মাঝে মধ্যে অফিসে যান, না হলে সারাদিন বাসায় থাকি। আমি কলেজে যাই। একটা কাজের বুয়া আছে, সে ঘরের সব কাজ করে দিয়ে যায়। আমি শুধু রাতের রান্না করি আর সকালের নাস্তা বানাই। একদিন কলেজে ১ ঘন্টা আগে ছুটি হলো। আমি কলেজ থেকে আসলাম। অনেকবার কলিং বেল দিবার পরেও আব্বু দরজা খুলছে না। সাধারণত এমন হয় না। প্রতিনিয়তই আব্বু কলিং বেল চাপার সাথে সাথেই দরজা খুলি, কিন্তু আজ খুলছে না। আমার ব্যাগ থেকে ডুপ্লিকেট চাবি বের করে আমি বাসায় ঢুকলাম। সেদিন খুব গরম ছিল। আমি বাসায় ঢুকি ফ্যান চালিয়ে দিলাম। তারপর আমি আব্বুর খোঁজে গেলাম। দেখলাম আব্বু ঘুমিয়ে আছে। আমি আব্বুকে ডাকতে গেলাম। তখন আমার চোখ এমন জায়গায় পড়ল যা দেখে আমার চোখ কপালে উঠে গেল। গরমের কারণে আব্বু গামছা পরে ঘুমিয়েছে। ঘুমন্ত অবস্থায় আব্বুর এরকম দৃশ্য দেখে আমি খুব লজ্জা পেয়ে গেছিলাম। কি বলবো বন্ধুরা, ঘুমের মধ্যে আব্বুকে অনেক অস্বাভাবিক দেখাচ্ছিল। আব্বুর কি সুন্দর মায়াবী চেহারা, আর এদিক দিয়ে আব্বু অস্বাভাবিক অবস্থায় পড়ে আছে ঘুমের মধ্যে। আমি শুধু অবাক হয়ে তাকিয়ে রইলাম সেই দিকে, কারণ আব্বুকে ঘুমের মধ্যে দেখতে অনেক অদ্ভুত লাগছিল। ৫ থেকে ৬ মিনিট আমি আব্বুর এরকম অদ্ভুত দৃশ্য উপভোগ করছিলাম। তারপর আব্বু মনে হয় সজাগ হয়ে যাবে এমন পরিস্থিতি টের পেয়ে আমি দৌড়ে আমার রুমে চলে আসলাম। আর মনে মনে ভাবতে লাগলাম, আমি এটা কি দেখলাম? সারা রাত বন্ধুরা এটা নিয়ে কল্পনা করতে করতে হঠাৎ আমি ঘুমিয়ে পড়লাম। আর ঘুমের মধ্যে আমি একটা বাজে স্বপ্ন দেখেছিলাম, যেটা আমার নিজের আব্বুকে নিয়ে। স্বপ্নটা দেখে আমার খুব খারাপ লেগেছিল। পরের দিন বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে আমি কলেজে চলে গেলাম। কলেজে গিয়েও সেদিন আমার খুব একটা বেশি ভালো লাগছিল না। আমি কলেজে ২টা ক্লাস করে চলে আসলাম বাসায়। আমার আব্বুর ব্যবসা বাণিজ্য বেশিরভাগ ম্যানেজারকে দেখাশোনা করাতো। বেশিরভাগ সময় আমার আব্বু বাসায় থাকতো। সেদিন বন্ধুরা আমি খুব সকাল সকাল কলেজ থেকে চলে আসার পর আব্বুর রুম থেকে এক ধরনের মেয়েলি কণ্ঠের অদ্ভুত রকমের শব্দ শুনতে পেলাম। আমি এরকম ধরনের অদ্ভুত শব্দ শুনতে পেয়ে মনে মনে ভাবলাম, আমার আম্মু মারা গিয়েছে প্রায় ৪ বছরের উপরে হয়েছে, কিন্তু আমার আব্বুর রুম থেকে এরকম মেয়েলি কণ্ঠ আসছে কেন? সেটা আমার মাথায় আসছিল না। কি আমার আব্বুর রুমে? তাহলে কি আব্বু বাহির থেকে মেয়ে নিয়ে এসব করে? বিষয়টা ভাবতেও আমার কাছে খুব খারাপ লাগছিল। একসময় মনে সাহস নিয়ে ভাবলাম, এখন আব্বুর রুমে আমি গিয়ে দেখব আব্বুর রুমে কি, আর আব্বু কোথায় থেকে এরকম ধরনের বাজে মেয়ে নিয়ে এসে আমাদের পবিত্র বাসাটা কি অপবিত্র করছে। সেটা নিশ্চিত হওয়ার জন্য আমি আমার আব্বুর রুমের কলিং বেল টিপতেই ৫ থেকে ৬ মিনিট পর আব্বু দরজা খুলল। দরজা খুললে আমি আব্বুর রুমে গিয়ে দেখলাম কেউ নেই। আমি বিষয়টা দেখে খুব হতবাক হয়ে গেলাম। ভাবলাম আমি নিজের কানে মাত্র শুনলাম আব্বুর রুম থেকে মেয়েলি কণ্ঠের আওয়াজ আসছে, কিন্তু আমি ঘরের ভিতরে এসে দেখি কিছু নেই। কাউকে আমি খুঁজে পেলাম না। কি আশ্চর্য ব্যাপার! আমি ঘরের চারদিকে ওপাশ ওপাশ খুব ভালোভাবে কাউকে খোঁজার চেষ্টা করছি। আমার এরকম অবস্থা দেখে আমার আব্বু আমাকে জিজ্ঞেস করল, মা শ্রাবন্তী, তুমি কি কাউকে খুঁজছো? আমি বললাম, না বাবা, আমি কাউকে খুঁজছি না। আমার কেন যে মনে হলো তোমার ঘর থেকে কেমন যেন একটা অদ্ভুত আওয়াজ আসছিল, যে কারণেই আমি দেখতে এসেছিলাম তোমার এখানে। কিসের আওয়াজ? আমি আমি ভাবছিলাম বাবা তুমি মনে হয় অসুস্থ হয়ে গেছিলে, তাই তোমাকে দেখতে এসেছিলাম। এই কথা বলি বন্ধুরা আমি আমার বাবার রুম থেকে চলে আসলাম। আমি পড়তে বসেছিলাম। কিছুক্ষণ পর আবার ঘর থেকে সেই রকম ধরনের শব্দই আমি শুনতে পেয়েছিলাম। আমি ভাবলাম, আমি মাত্র বাবার রুম থেকে সবকিছু ভালো করে দেখে আসলাম।
কোনো মেয়ে মানুষই শব্দ পাচ্ছিলাম না। এখন আবার কোথায় থেকে এরকম ধরনের শব্দই আসি। কিন্তু আমি বাবার রুমের দরজার পাশে কান পেতে আমি স্পষ্ট মেয়ে মানুষের এক অদ্ভুত রকমের শব্দ শুনতে পাচ্ছিলাম। আমি ভাবলাম, বাবার রুমে কি হচ্ছে? যে করেই হোক তা আমাকে জানতে হবে। আমি আস্তে করে বাবার রুমের জানালার হালা ফাঁক দিয়ে অনেক কষ্টে করে ভিতরের অবস্থা বোঝার চেষ্টা করলাম। আমি বাবার রুমের জানালা দিয়ে যা দেখলাম তাতে আমার হুঁশ চলে যাওয়ার মতো অবস্থা হলো। দেখলাম আমার বাসার কাজের মেয়ে আর বাবার কি সুন্দর একটা সম্পর্ক। তারা যে জনমের পরিচিত। তাদের এরকম আত্মিক সম্পর্ক দেখে আমার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা হলো। কেননা আমার বাবার বয়স প্রায় 40-এর ঊর্ধ্বে। আর আমার বাসার কাজের মেয়ের বয়স প্রায় 13 কিংবা 14 হবে। আমার বাবা এরকম বয়সী, এত অল্প বয়সী একটা কাজের মেয়ের সাথে এরকম একটা কাজ করবে, এটা কোনোভাবেই আমি মেনে নিতে পারছিলাম না। ঘটনাটা দেখে শুধু বারবার মায়ের কথাই আমার মনে পড়ছিল। মনে ভাবছিলাম আজকে মা না থাকার কারণে বাবারই অধঃপতন। এইরকম একটা দৃশ্য দেখে দু চোখে জল নিয়ে আমি আমার রুমে চলে আসলাম। ভাবলাম এখন কি করা যায়? এই কাজের মেয়েকেও আমার বাবাকে কৌশলে ফিরিয়ে আমার বাবার সমস্ত সম্পত্তি হাতে নিয়ে যাবে। আমি তো শূন্য হয়ে যাব। আর তাছাড়া কাজের মেয়ের প্রতি বাবাজি দুর্বল হয়ে গেছে। যদি কাজের মেয়েকে বাবা বিয়ে করে নেয় তাহলে তো আমি সব হারাবো। মনের মধ্যে অনেক চিন্তা শুরু হয়ে গেল। কি করা যায়? কিভাবে বাবাকে এই কাজের মেয়ের হাত থেকে বাঁচানো যায়? মনে চিন্তা করলাম বাবাকে হাতে নাতে ধরতে হবে। ধরে একটা শিক্ষা দিতে হবে। হাতে নাতে ধরে এই কাজের মেয়েকে আমাদের বাসা থেকে বের করে দিব। তাহলে বাবা সেখান থেকে ফিরে যাবে। আমার যে কথা সেই কাজ। আমি পরের দিন বাবা আর কাজের মেয়ে যখন এরকম ধরনের অস্বাভাবিক অবস্থায় হতে যাবে, তখন আমি ওয়াশরুমে লুকিয়েছিলাম। যখন বাবা আর কাজের মেয়ে এরকম অস্বাভাবিক অবস্থায় যাবে, তখন আমি তাদেরকে হাতে নাতে ধরে ফেলি। বাবা আমাকে দেখে আমার দিকে বোকার মতো চেয়ে রইল। আর কাজের মেয়ের মাথা নিচু করে চুপ করে চলে গেল। আমি বাবাকে বললাম যে, বাবা তোমার লজ্জা করে না? তোমার ঘরে এত সুন্দর যুবতী একটা মেয়ে রেখে তুমি মাত্র 13 বছর বয়সী একটা কাজের মেয়ের সাথে এরকম একটা কাজ করতে? বাবা বলল, মারে, তোর মা মারা গেছে আজ থেকে প্রায় 4 থেকে 5 বছর হয়ে গেছে। একা আমি কি করে থাকি বল? আমারও তো মন আছে, আমারও কি মনের চাহিদা আছে, আমারও কি বিশেষ চাহিদা আছে। মানে তোর কাছে কি করে বলি? আমি বিশেষ এক আকর্ষণের ফলে এরকম ধরনের একটা ভুল করে ফেলেছি মা। তুই আমাকে ক্ষমা করে দিস। আমি বললাম, বাবা তাই বলি কি তুমি এই ছোট্ট একটা কাজের মেয়ের সাথে এরকম করবে? এক্ষুনি তুমি এই কাজের মেয়েকে এই বাসা থেকে বিদায় করে দাও। তারপর আমার বাবা বলল, মারে, যদি আমি কাজের মেয়েকে আমাদের বাসা থেকে বিদায় করে দিই, তাহলে আমার দেখাশোনা আমার খিদমত করবে কে? আমাকে সঠিক টাইমে ওষুধ খাইয়ে দেবে কে? আমার ব্যথা হলে আমাকে মলম লাগিয়ে দেবে কে? আমি বললাম, বাবা তুমি কোনো চিন্তা করো না। আমি তোমার মেয়ে, আমি তোমার সব কাজ করে দেবো। তোমার মাথায় তেল দিয়ে দেবো, তোমার মাথার আঁচড়িয়ে দেবো, তোমাকে ওষুধ খাইয়ে দেবো, তোমাকে ঘুম পাড়িয়ে দেবো। আমি তোমার সব কিছু করে দেবো। তারপর বাবা তুমি এই কাজের মেয়েটাকে বিদায় করে দাও। সে তোমার সাথে অনেক বাজে কিছু করেছে আমার কাছে মনে হয়েছে। ওই কাজের মেয়ের অন্য কোনো মতলব আছে, তুমি যত দ্রুত সম্ভব বাবা তাড়াতাড়ি এই মেয়েকে বিদায় করো। বাবা বলল, আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে এই কাজের মেয়েকে বিদায় করে দিচ্ছি। কিছু টাকা পয়সা দিবে। তারপর বলবো না, আমার বাবা আমার কথা শুনে কাজের মেয়েকে বিদায় করে দিল কিছু টাকা পয়সা দিয়ে। পরের দিন থেকে আমি বাবার প্রতি সমস্ত রকম খেয়াল রাখার চেষ্টা করতাম। বাবা আমার যত্ন দিয়ে অনেক খুশি থাকতো। একদিন বাবা রাতের বেলায় আমাকে বলল, না শ্রাবন্তী, আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমার খুব একটা ভালো লাগছে না, আমার একা থাকতে ভয় করছে না। শ্রাবন্তী, তুই কি আমার কাছেই থাকবি আজকে একটু? আমি বললাম, কেন থাকবো না বাবা, অবশ্যই থাকবো, তুমি আমার বাবা। তারপর আমরা সেদিন রাতে আমি বাবার সাথে ঘুমালাম। আমি যখন প্রথম ঘরে একসঙ্গে ছিলাম, তখন আমি লক্ষ্য করলাম ও আমার সাথে কি রকম কিছু করছে, যা সম্পূর্ণ অস্বাভাবিক একটা কাজ ছিল। মেঘলা সেদিন আমি ঘুম থেকে ওঠার আগেই বাবা আমার সাথে এমন একটা কাজ করে দিয়েছিল, যে কাজটা মনে হয় কিছুতেই বাবা এটা মেনে সাথে করে না। আমি খুব ঘুম থেকে উঠলাম, দেখি বাবাকে একেবারে সম্পূর্ণ অস্বাভাবিক একটা কাজ করেছিলাম। তখন আমি বাবাকে বললাম, বাবা কি খালি আমি তোমার মেয়ের সাথে এই কাজটা করছি? তখন বাবা কিন্তু বলতে পারে না। তারপর আমি অনেক কান্না করেছিলাম। আমার অনেক কান্না শুনতে শুনে বাবা বলল, মা, শরীরের অভ্যাসটি খুলতে ফেরাতে পারলাম না, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দিস। আমি জানি আমি যে কাজ করেছি তা ক্ষমার অযোগ্য, তারপরেও মা আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি এরকম ধরনের কাজ করবো না, যাই তো বন্ধুরা আমার সাথে এরকম ধরনের একটা ঘটনার পর বাবার মধ্যে এমন একটা ভুল আসলো, এমন একটা পরিবর্তন আসলো। তখন কিন্তু আমি বাবা কোনোদিন আমি একটা ভুল আসলো, আমি একটা পরিবর্তন আসলো। তখন কিন্তু বাবা কোনোদিন আমি একটা ভুল আসলো, আমি একটা পরিবর্তন আসলো।